গভীর রজনী, ঝিঝি পোকার ঝিঝি ধ্বনিতে পরিবেশ ছেয়ে আছে। পরিবেশ থমথমে, এক ফোঁটা বাতাসের আনাগোনা নেই, গাছপালায় স্থবির, একটা পাতাও পর্যন্ত নড়ছে না। খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসায় সদ্য ডিম ফুটে বেরিয়ে আসা বাচ্চাগুলো চিউচিউ করছে। পাশে মা পাখিটাও আনন্দধ্বনিতে ডাকছে, নিজের ডানা দিয়ে মুড়িয়ে রাখছে, তো কখনো বাসা থেকে বেরিয়ে উড়ে নিজের আনন্দ প্রকাশ করছে। বড় সেগুন গাছের ডালের সাথে লাউয়ের মতো ঝুলে আছে বেশ কয়েকটি খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসা। মা পাখিটার আনন্দে উড়ে বেড়ানো ও চিউচিউ আওয়াজে বাকি পাখিগুলো বেরিয়ে আসে, তার সাথে মিলিয়ে উঠতে থাকে। মা পাখিটার বাসায় ঢুকে বাচ্চাদের দেখে আসে, সবাই মিলে আনন্দে মেতে ওঠে, বাটিয়ে নেয় তাদের আনন্দানুভূতি। অথচ আমরা মূর্খ মানব অন্যের আনন্দ দেখে হিংসায় জ্বলি। রুবি ছেলের পাশে শুয়ে আছে, তন্মধ্যে আরিয়ান রুমে ঢুকে দরজা লাগিয়ে দুহাত উঁচিয়ে হাই তুলে বিছানায় গায়ে এলিয়ে দেয়। অনেক রাত এখন, ঘুমালেই নয়। পাশ ফিরে রুবির দিকে চায়, অধর কোণে মুচকি হাসির রেশ। রুবি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, হাসছো কেন? আরিয়ান কাত হয়ে রুবির দিকে মুখ করে শয়। ছেলেটা মাঝখানে গভীর ঘুমে। এমনিতে ঘুমিয়ে পড়তো। হুম, অরুণ ভাইয়া মানলো? আরিয়ান আবার চিত হয়ে শুয়ে পড়ল। না, তোকে মানানো আমাদের দ্বারা প্রায় অসম্ভব। রুবি ঠোঁট চেপে হেসে বলে, ঠিক, তোমাদের শিরা উপশিরার খুব জেদ, যা বলবে তাই। হাজার বলে কয়েও মাথায় বন্দুক ঠেকালেও সিদ্ধান্ত পাল্টানো যাবে না। হয়েছে তোমার, এখন আমি ঘুমাবো। গুড নাইট। বলেই চোখ বুজে রুবি দুঃখ প্রকাশ করে বলে, বড় ভাবিকে নিয়ে খুব খারাপ লাগছে। ছোট মেয়ে, বিয়ের ফার্স্ট নাইট নিয়ে সবারই তো একটা ফ্যান্টাসি থাকে, ওরও ছিল হয়তোবা, কিন্তু ভাইয়া একটু বুঝলো না। আরিয়ান চোখ খুলে রুবির দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে, বড় ভাবি? এইটুকুনো মেয়েকে বড় ভাবি ডাকতে হবে নাকি এখন? আম পাতা জোড়া জোড়া ঘুমাতো। রুবি হেসে উঠল। তার হাসির শব্দে আরিয়ান বিরক্ত হয়ে বালিশে কান ঠেকায়। রুবি সেটা টান দিয়ে নিয়ে নেয়, হাসি মুখে বলে, অবশেষে অরুণ ভাইয়া আবার বিয়ের পিড়িতে বসলো। আচ্ছা আরিয়ান, আমি যদি কখনো তোমাদের ছেড়ে চলে যাই, তাহলে তুমিও আবার বিয়ে করবে? আরিয়ান গম্ভীর গলায় শুধায়। ছেড়ে যাবে মানে? রুবি একটু ঘাবড়ে যায়, আমতা আমতা করে বলে, এই যে মানুষ মরণশীল, আমিও যদি, তুমি কি আরেকটা বিয়ে করবে? আরে 10টা করবো। শক্ত গলা। রুবি জিভে কামড় দেয়। বুঝতে অসুবিধা হয় না রেগে আছে মহাশয়, কি দরকার ছিল এসব কথা বলে রাগিয়ে দেওয়ার। সে ছেলের পাশে কুলবালিশ রেখে আরিয়ানের পাশে আসে, বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান সরিয়ে দেয়, রুবি আবারও জড়িয়ে ধরে, মিনমিন করে বলে, সরি উকিল সাহেব, আর বলবো না, প্লিজ মন খারাপ করো না। আরিয়ান কিছু পল চুপ থাকে, রুবিকে সরিয়ে দেয় না, আবার আগলেও নেয় না। শান্ত গলায় বলে, সরি বললে সব ঠিক হয়ে যায়, তাই না? তুমিও দেখেছো, আমিও দেখেছি। বর্ষা ভাবির সাথে ডিভোর্স হওয়ার পর ভাইয়ের ও তার ছেলের জীবন চলা। বড়টা মা মা করে কাঁদত। অরুণ ভাই তাকে বুকে জড়িয়ে কত সান্ত্বনা দিত, তবু কেঁদেই যেত। ভাই চুপ থেকে ছেলেকে নিয়ে হাঁটতো, এটা ওটা দেখে ঘুম পাড়াতো। তারপর সব শান্ত, ভাই ও বোর দুজনেই। আমরা শুধু বাইরেটাই দেখেছি, তাদের ভেতরে অন্তরস্থল জাগিয়ে দেখিনি সেখানের কি অবস্থা। আমার দুটো কলিজা, তুমি আমার সাথে এসব নিয়ে মজা করছো নাকি ভাইয়ের জীবন দেখে কটাক্ষ করছো? রুবি অনুতপ্ত হয়। বেশ, এভাবে বলা ঠিক হয়নি। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, কটাক্ষ করছি না, আমি অত শত ভেবে বলিনি। রাগ করো না তো, ভুল হয়েছে। আরিয়ান রুবিকে আগলে নেয়, পিঠে হাত গলিয়ে বাঁধন আরো শক্ত করে। রুবির ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কখনো এসব বাজে কথা বলবে না, আমি সহ্য করব না। রুবি আরিয়ানের বাহুতে মাথা ঠেকিয়ে সায় জানালো। ধীরে ধীরে দুজনে একে অপরের সাথে মিষ্টি আলিঙ্গনে মিশে নিদ্রায় তলিয়ে যায়। পাতা শুয়ে আছে বিছানায়, তাকে জড়িয়ে ভোর ঘুমিয়ে। ঘুম এখনো গাঢ় হয়নি, সত্যই ঘুমালো। বিড়াল শাবকটি বিছানার কিনারা ঘেঁষে শুয়ে আছে। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কি সুন্দর করে ঠোঁট উল্টিয়ে ঘুমোচ্ছে বাচ্চাটা। পুরাই কিউটনেস ওভারলোডেড। পাতা গালে চুমু দিতে ভুলে না, এত আদুরে বাচ্চাকে আদর না করে থাকা যায়? পাতা শূন্য দৃষ্টিতে চায়, কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। তার লতা আপুর কথা মনে পড়ছে। আপু ঠিক বলেছে, সে সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মন থেকে মেনে নিলেও অরুণ সরকার সেটা পারেনি। ছোট্ট একটা জীবন, সে জীবনে না পাওয়াগুলো নিয়ে আফসোস করে ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বরং যা পেয়েছি তাতেই শুকরিয়া আদায় করে আগে বাড়তে হয়। পাতার হাত পা কেমন শিথিল হয়ে আসে, কাঁপছে মৃদু। সে সবকিছু মেনেই পা বাড়িয়েছে। সে চায় সংসারটা মন প্রাণ দিয়ে করতে, কিন্তু তার একার প্রচেষ্টায় তো আর সেটা সম্ভব নয়।
সে 2 কদম বাড়িয়েছে। এখন অরুণ সরকারকেও পা বাড়ানোর কথা ছিল। সে সম্পর্কে জড়ানোর আগে অরুণকে শুধেছিল যে সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে কিনা। তখন তো লোকটা মাথা উঁচু করে জবাব দিয়েছিল। তাহলে এখন তার আচরণবিধি দেখে সন্দেহ কেন হচ্ছে? পাতার বুকটা ধক করে উঠে অজানা আশঙ্কায়। দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে আরেকটা দায়িত্বের ফ্যাসাদে আটকে পড়ল না তো? তেমনটা হলে পাতা দম আটকে মারা যাবে। ভাবতেই পাতার দম বন্ধ বন্ধ লাগে, কান্না পায়, আঁখি যুগল ভরে ওঠে তার। বারংবার পলক ফেলে সেটা আটকানোর প্রচেষ্টায়। এরই মাঝে অরুণ সরকার বিছানায় আসে উন্মুক্ত গায়ে। ভোরের অন্য পাশে শুয়ে পাতার দিকে ফিরে বলে, ঘুমায় পড়েছে? এখনো গাঢ় হয়নি ঘুম। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে জবাব দেয় পাতা। অরুণ পাতার হালকা কম্পিত কণ্ঠস্বর খেয়াল করে। বুঝতে অসুবিধা হয় না কান্না আটকানোর প্রচেষ্টায়। আঁখি যুগলের টলমলে অশ্রু তার সাক্ষী। আর অরুণের এটাও বুঝতে বাকি থাকে না যে আঁখি জোড়ায় কেন বর্ষণের মেঘে আচ্ছন্ন। প্রশ্ন হলো সে কিভাবে ওই মেঘে আচ্ছন্ন আঁখি যুগলের রোদ্দুরে হাতছানি বয়ে আনবে। পাতাবাহার নামক বিড়ালটি বিছানার কিনারা থেকে উঠে অরুণের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। গা ঘেঁষা বিড়াল কোথাকার। অরুণ বিছানার পাশ থেকে কমফোর্টার এনে পাতা ও ছেলের গায়ে জড়িয়ে দেয়। পাতার এতক্ষণে খেয়াল হয় তার শীত অনুভূত হচ্ছিল। সে কমফোর্টারটা নিজের ও ভোরের সাথে জড়িয়ে নেয়। এসির টেম্পারেচার লো অনেকটা। অরুণ একটু বাড়িয়ে দেয় টেম্পারেচার। তারপর পাতাকে উদ্দেশ্য করে বলে, ওকে আমার কাছে দাও, তোমার অসুবিধা হবে। পাতা প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে ভোরের কথা বলছে। সে মৃদু হেসে বলে, আমার কাছেই থাক না, অসুবিধা হবে না, ভালো লাগছে আমার। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে যায়। ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তার সম্মুখে ভোরকে বেশ এবং যথেষ্ট স্নেহ করে। তার অলক্ষ্যেও কি একই রকম স্নেহ করবে, ভালোবাসবে? সেটাই এর দেখার বিষয়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। পাতা খানিকটা সরে যায় ঘাবড়ে গিয়ে। অরুণ ভ্রুযুগল কুঁচকে চায়। ছেলের মাথায় হাত রাখে। কি ভেবেছে মেয়েটা? পাতা গালে জিভ ঠেকায়। পাতা মনে মনে নিজেকে গালি দেয়। সে নজর সরায়। নজরে আসে অরুণের উন্মুক্ত পেশল বাহু, লোমশ চওড়া সিনা, মেধিন বলিষ্ঠ উদর, কণ্ঠস্বরে অবস্থিত ল্যারিংস বা অ্যাডামস আপেল। পাতা ঢোক গিলে চোখ বুজে নেয়। পাতু, হেট ইয়োর মাইন্ড। অরুণের কপালে ভাঁজ পড়ে। অরুণ পাশ দিয়ে রিমোট বের করে লাইট অফ করে। লাইট অফ করার সাথে সাথে পাতার চক্ষু যুগল বড় হয়। সে তড়িঘড়ি করে বলে, কারেন্ট চলে গেল কি? না, লাইট অফ করে দিয়েছি। আর কারেন্ট গেলেও সমস্যা নেই, জেনারেটর আছে। শান্ত কণ্ঠে বলে অরুণ। পাতা আমতা আমতা করে বলে, লাইটটা জ্বালিয়ে রাখুন মিস্টার ভোরের বাবা। অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? আলোয় ঘুম হয় না আমার। এনি প্রবলেম? পাতা ঢোক গিলে বলে, অন্ধকারে ভয় করে আমার, প্লিজ লাইটটা জ্বালান না। ও, বাট ভয়ের কি আছে? এতটা ঘন ঘটা অন্ধকার নয়, ব্যালকনির লাইট জ্বলছে। আবছা আলোয় সব স্পষ্ট তো। আর তুমি একাও নও, আমি ভোর, তোমার সখী পাতাবাহারও আছে। পাতা গাল ফুলিয়ে নেয়। কমফোর্টারটা আরেকটু টেনে নিয়ে বলে, ওই বিড়ালের বাচ্চা আমার সখী নয়, অন্ধকারেও নিজেই ভয়ঙ্কর। লাইট জ্বালানো যায় না? না। পাতার মুখটা ছোট হয়ে যায়। সে চোখ বুজে পা ভাঁজ করে আরেকটু গুটিয়ে যায়। ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। তবে তার এই চেষ্টাকে বিফলে দিয়ে অরুণ সরকার কমফোর্টারের ভিতর দিয়ে হাত পুড়ে এক হাতে পাতার কোমর জড়িয়ে নেয়। পাতা কেঁপে ওঠে, বক্ষস্থল ধক করে ওঠে। হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে ক্রমাগত। ভয় উত্তেজনায় বুক ধরফর করছে। লোকটার মতলব তো সুবিধার না। সে অরুণের হাতের উপর হাত রেখে সরিয়ে দিতে চায়। অরুণ ছাড়ে না, বরং বাঁধন শক্ত করে। পাতার কণ্ঠনালীতে শব্দ আটকে আসে, তবু মিনমিনে গলায় বলে, কি করছেন, ছাড়ুন। তুমিই তো বললে অন্ধকারে ভয় পাও, তাই আগলে নিলাম। যা ভাবছো সেরকম কিছু না, ভয় নেই। শান্ত কণ্ঠে সান্ত্বনা বাণী দেয় অরুণ সরকার। পাতা একটু স্বস্তি পেলেও ভয় দূর হয় না। প্রিয়র দাদি আকলিমা বেগমের কথা স্মরণে আসে তার। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। পাতা ঢোক গিলে ভোরের দিকে সেটে যায়। অরুণ পাতার অস্বস্তি, আশঙ্কা, ভয় বুঝতে পেরে মজা পায়। মন কুঠির শয়তান খোঁচা দেয়। কোমরে কাছটায় আঁচল সরিয়ে উন্মুক্ত করে সেথায় হাত রাখে। পাতা চোখ খিচে নেয় উষ্ণ খসখসে হাতের ছোঁয়ায়। শিরায় শিরায় বহমান রক্তকণিকার সাথে যেন শীতল স্রোত বয়ে গেল। বক্ষস্থলের কম্পন বেড়ে যায় শতগুণ। কপালজোড়া লালিমায় ছেয়ে যায়। কর্ণাধারে তীব্র গরমে তালা লাগার উপক্রম। অরুণ পাতাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিলেও বেহা এমন বেইমানি করে বসে। হালকা চাপ প্রয়োগ করে বেহা আঙ্গুলগুলো নড়াচড়া করতে থাকে। ব্যাস, পাতা শেষ।
তার পক্ষ থেকে তীব্র বাধা দিয়ে কড়া বাক্য শুনিয়ে দেওয়ার কথা থাকলেও পাতার মন মস্তিষ্ক থমকে যায় যেন। শালার জামাই অন্ধকার থেকে ভয় পায় বলে আগলে নিয়েছে, এই তার আগলে নেওয়ার নমুনা। পাতা কমফোর্ট দিয়ে আপাদমস্তক ঢেকে নেয় নিজেকে। তার লজ্জা লাগছে বেশ, সাথে সুরসুরি অনুভূতি হচ্ছে। পাতা চোখ বুজে মটকা মেরে শুয়ে থাকে। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে কারো ঘুম হয়? হয়, পাতার হয়। অল্প সময়ের ব্যবধানে পাতা গভীর নিদ্রায় শায়িত হয়। অরুণের আঙ্গুলের নৃত্যের ছন্দে রচিত হয় পাতার উন্মুক্ত কোমর ও উদর। পিপাসায় কাতর পুরুষালী মনটা যেন আরও বেহায় হতে চায়। নারী স্পর্শ চেনা পুরুষালী মন নারীর সংস্পর্শে মাতোয়ারা হতে চায়। অরুণ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল, পাশ ফিরে নিজের মনকে শাসায়। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘুমানোর প্রচেষ্টায়। রাত ফুরলে বলে অথচ চোখে ঘুম ধরা দেয় না, বুকটা খালি খালি লাগে। অরুণ পাশ ফিরে পাতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছেলের দিকে চায়, তারপর ঘুমন্ত পাতার দিকে। আবছা আলোয় ফর্সা মুখশ্রী দৃশ্যমান, সাথে কপালে পড়ে থাকা কয়েক গোছা ছোট ছোট চুল। অরুণ হাত বাড়িয়ে সেগুলো সরিয়ে দেয়। কোনোই ভর দিয়ে উঠে বসে। পাতার গালে হাত রেখে ঝুঁকে যায় মুখায়বের উপর। তপ্ত ওষ্ঠাধর নামিয়ে ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহে অধর ছোঁয়ায়। সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান, নেই কামনা পুরুষালী মনের কোনো আকাঙ্ক্ষা। ঘুমন্ত পাতাও যেন কেঁপে ওঠে খানিক। গম্ভীর অরুণের অধর কোণে মলিন হাসি। পাতার দিকে ঝুঁকে ডিমসুরে অধর নাড়িয়ে বিড়বিড়ায়। তোমাকে অন্ধকার বিশদ রাজ্যে স্বাগতম পাতাবার। আশা করি খুব শীঘ্রই বিশদ রাজ্যে সুখ পাখি ডানা মেলে উড়ে উড়ে রৌদ্রের খোঁজ পাবে, ততক্ষণে একটু মানিয়ে নাও। বলেই ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নিয়ে ওপাশে ফিরে ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট ভোর ঘুমের ঘোরে অরুণের মুখায়ভাবে হাত বুলিয়ে ডাকে আব্বু। অরুণ হাসে, ছেলের গালে মুখে চুমু খায়। ভোর ঘুমের ঘোরে অরুণের দাড়ির খোঁচায় মুখ কুচকে ওপাশে ফিরে অরুণের হাত বুকে জড়িয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে শয়। অরুণ ছেলের পিঠ বুকে জড়িয়ে চোখ বুজে এখন ঘুম আসবে। বিড়াল নামক পাতাবাহার কমফোর্টারের ভিতরে অরুণের পা ঘেঁষে শুয়ে পড়ে, আর পাতা ঘুমের ঘোরে গড়িয়ে এসে অরুণের পিঠের সাথে লেগে যায়। অরুণের সদ্য তন্দ্রায় আচ্ছন্ন হতে যাওয়া আঁকিজোড়া খুলে যায়। পাতার এক হাত উঠে এসে অরুণের মেধির উদর জড়িয়ে ধরে। অরুণ হতাশ হয়। এই মেয়েটাও না, তীব্র রোদ্দুরে ফেটে পড়া মধ্যাহ্নের সময় নীল দিগন্তে অবস্থিত মাথা বরাবর তীব্র তেজে অরুণ চোখ পাকিয়ে চেয়ে আছে যেন। নীল দিগন্তের বুক ভেসে সাদা মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা বাতাস না থাকলে এই ব্যবসা গরম সহ্য করে অনেক কষ্টসাধ্য হতো। এই ঠাটা পড়া রোদে ঝলকানিতে দিগন্তের দিকে চোখ উঁচিয়ে তাকানো দায়। তাই এই চোখে কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে আসে অরুণ সরকার। মধ্যাহ্নের সময় হওয়ায় বাজারে ভিড়ভাট অনেক কম, গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। অরুণ পকেটে হাত গুজে সামনে চালের আড়তে দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকিয়ে সব পর্যবেক্ষণ করতে ভুলে না। বড় বড় পা ফেলে আড়তের ভিতরে প্রবেশ করে। বেশ বড়সড় গোডাউন, বেশিরভাগ জায়গা জুড়ে চালের বস্তা। 28-29 মিনিকেট, হীরা, স্বর্ণা সব চালের বস্তায় দেখা যাচ্ছে। কিছু মধ্যবয়স্ক লোকেরা গোডাউনের এক কিনারে পার্টিতে বসে মধ্যাহ্নের আহার কার্যে ব্যস্ত। অরুণকে দেখে ভ্রু কুচকে যায়। সাধারণ মানুষ হলে এক ধমক দিয়ে পাঠিয়ে দিত খাবারের সময় ডিস্টার্ব করায়, কিন্তু সাহেব গোছের লোক দেখে নরম স্বরে বলে, আপনি কেডা? কিছু কইবেন? এখন তো বিরতির সময়, চাউল লাগবো। একসাথে এত প্রশ্ন অরুণ সেসবের জবাব না দিয়ে বলে, মিস্টার রহিম মিয়া আছেন? তার সাথে দরকার ছিল। গোল হয়ে বসে খাবার খাওয়া 7-8 জন লোকের মধ্যে একটি লোক মুখে ভাতের লোকমা তুলে একটু হাত দিয়ে কোনার দরজাটার দিকে ইশারা করে বলে, ওই ছোট্ট ঘরেই আছে রহিম ভাই ও তার ভাই করিম, কিন্তু আপনি যাইতে পারবেন না, ওনারা দুপুরের খাবার খাইতেছে। তার পাশে বসা লোকটা ফিসফিসিয়ে বলল, এই বললি কেন? যদি ম্যাজিস্ট্রেট ফেট কিছু হয়? এবার লোকটার হুঁশ ফিরে মুখ ভর্তি ভাত নিয়ে অরুণের দিকে চায়। সুটবুট পড়ে আছে, ম্যাজিস্ট্রেট হলেও হতে পারে। অরুণের এসবে খেয়াল নেই। সে কর্নারের দরজায় গিয়ে টোকা দেয়। ভিতর থেকে ভেসে আসে, কেডা? অরুণ সরকার। রহিম মিয়া হাত ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে দরজা খুলে দেয়। খাওয়া দাওয়া শেষ দুই ভাইয়ের। দরজায় সাহেব গোছের লোক দেখে খানিকটা ঘাবড়ে যায় রহিম মিয়া। দুদিন আগে চেয়ারম্যান সাহেব 20 বস্তা রিলিফের চাল স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। মুনাফা দেখে সে লুফে নেয়। পুলিশ, প্রেস বা ম্যাজিস্ট্রেট আবার রেড না বসিয়ে দেয়। সে আমতামতা করে বলে, কে আপনি? চিনলাম না। অরুণ সন্দেহের নজরে চায়। লোকটা ভয় পাচ্ছে কেন? সে গম্ভীর গলায় বলে, আপনি মিস্টার রহিম মিয়া? জি। আমি আপনার অ্যাডপ্ট, আই মিন টু সে, কি যেন বলে, ও হ্যাঁ, পালক মেয়ে, পাতাবারের হাজব্যান্ড অরুণ সরকার।
চিনতে পেরেছেন? শান্তস্বর। রহিম মিয়া চিনতে অসুবিধা হয় না। করিম মিয়া চটজলদি এগিয়ে আসে, হেসে বলে, আরে তুমি? আসলে চিনতে পারিনি। ভিতরে আসো, বসো বাবা। অরুণ ভিতরে যায়, তবে বসে না। গম্ভীর মুখে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে। সরকার বাড়ির ড্রয়িং রুমে আড্ডার হই হই পরিবেশ বিরাজ করছে। বাচ্চারা খেলনা বন্দুক হাতে দৌড়ে চোর পুলিশ খেলতে ব্যস্ত। ভোর বড় রাইফেলের মতো খেলনা নিয়ে আসমা বেগমের বোনের দুইটা নাতির সাথে খেলছে। ভোর পুলিশ আর তারা চোর, তো পুলিশ চোরকে ধরতে ধাওয়া করছে। পাতাবাহার নামক বিড়াল শাবক ভোরের পিছু পিছু ছুটে চৌকিদার হিসাবে, আর চোর লুকিয়ে খেলছে। কেউ কেউ তাদের খেলায় বিরক্ত, তো কেউ অধিক আগ্রহে তাদের প্রাণোচ্ছল খেলায় মেতে ওঠা আনন্দে বিভোর হয়ে নিজ শৈশবের স্মৃতি চারণে মুখর। তবে এসবের মাঝে আনিকা গাল ফুলিয়ে বসে আছে সোফার এক কোনায়, কারণ তাকে খেলায় নেয়নি ভোর সরকার। তাই সে বড়দের মাঝে বসে আছে গোমরা মুখে। পাতা ড্রয়িং রুমে সোফায় বসে আছে ঘোমটা মুখে। নববধূ সে, তাই প্রতিবেশী সহ সকলে নববধূর মুখ দর্শন করে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু বিবিধ, কখনো অরুণ সরকারের নতুন বধূর সাথে বধূর সৌন্দর্যের তুলনা, যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস, উচ্চতা ইত্যাদি। পাতা অবাক হয় খানিকটা। হাই ক্লাসের লোকেরাও এরকম স্বভাবের হয়? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি মুখে কথার বান ছুড়ে একেবারে অন্তপুরে গিয়ে লাগে। বারংবার তার সামনে অরুণ সরকারের প্রাক্তন স্ত্রীর কথা তুলে গুণগান গায়। অরুণ কত পাগল ছিল তার জন্য মাথায় তুলে রাখত। ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু ওই হতভাগী বুঝলে তো ফুটফুটে ছেলেটাকে রেখে ডিভোর্স নিল। পাতা শান্ত মলিন মুখে তাদের কথা কর্ণপাত করে, টু শব্দটি করে না। আসমা বেগম তাদের নিষেধ করে এসব কথা তুলতে। আসমা বেগম দরকারি কাজে উঠে গেলে আবার শুরু হয়ে যায়। পাতা অসহায় বোধ করে, ভালো লাগছে না এভাবে বসে থাকতে। তার উপর এদের কাস্তের ধারের মতো জুবান। পাতা আশেপাশে চায়, প্রিয়টারও খোঁজ নেই। কাল রাতে তার সাথে এসেছিল তাকে সঙ্গ দিতে, অথচ উনি নতুন সঙ্গ জুটিয়ে তার ধারের কাছেও আসছে না। বয়সের পার্থক্য থাকলেও আদুরির সাথে বেশ বনে গেছে প্রিয়র। তার সাথে বাড়িঘর আঙিনা ঘুরে দেখছে, বেশ সুন্দর পরিবেশ। পাতা যদিও দেখেনি ঘুরে, তবে সকালে ব্যালকনিতে গিয়েছিল। গিয়েই অবাক, টবে টবে বিভিন্ন ফুল ও ঔষধি সৌন্দর্যবর্ধক গাছ, যার বেশিরভাগেরই এর নাম পাতা জানে না। আর বাইরে বিভিন্ন গাছগাছালি, ফুলের বাগানে ভরপুর আঙ্গিকে সাজানো হয়েছে। ব্যালকনির গ্রিল জুড়ে বাগান বিলাস, বিভিন্ন সাইকাস, যেন কোনো বোটানিক্যাল গার্ডেন। পাতার অভিলাষী মন চাইছিল বাইরে গিয়ে সব ঘুরে ফিরে দেখতে, কিন্তু নববধূ হওয়ার দরুন নিজের অভিলাষ মন কুটিরের পুষে রাখে। তার বাড়ি, তার আঙিনা ফুরে তো যাচ্ছে না। মহান আল্লাহ তাআলা যদি চান, তবে এটাই তার স্থায়ী ঠিকানা বর্তাবে। পাতার ভাবনাচ্ছেদ ঘটে সিঁড়ি বেয়ে নামতে থাকা আরিয়ানকে দেখে। আরিয়ানও এক পলক পাতার দিকে চায়। পাতা অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গে নজর ফেরায়। আরিয়ান সেটা দেখে খানিক মুখ বাঁকায়। পাতা আর চোখে দেখে নেয় তার মুখ বাঁকানো। পাতা নিজেও মনে মনে মুখ বাঁকা করে। ঝগড়ুটে বলদ। আড্ডায় মশগুল আরিয়ানের খালা আসমানি বেগম আরিয়ানকে ডাকে। এই আরিয়ান, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? নতুন ভাবি এলো, গপ্পসপ্প কর। তোর ভাইটা তো নতুন বউ রেখে ফুরুত, কই গেছে জানিস? আরিয়ান এসে পাতার সম্মুখে আনিকার পাশে বসে মেয়েকে কোলে তুলে নিয়ে খালার উদ্দেশ্যে বলে, অরুণ ভাই গেছে কোথাও দরকারি কাজে, আমাকে তো বলে যায়নি। তার নতুন বউকে জিজ্ঞেস করো, তার পারমিশন বিনা বোধ হয় যাবে না। পাতা খানিকটা রুক্ষ দৃষ্টিতে চায় আরিয়ানের দিকে। তাকে খোঁচা মেরে কথা বলল লোকটা। সব দোষ ওই নাকুচু ম্যানার্সলেস লোকটার। বলা নেই কওয়া নেই, গায়েব, মুড অন। আর তার পারমিশন নিবে? সে তো জানেই না কখন গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পায়নি লোকটাকে। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যার পথে, অথচ তার খোঁজ নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। আভারি নামক লোকটাকে বলে গেছে যে কাজ আছে, ফিরতে দেরি হবে, ভোরের খেয়াল রাখতে। পাতার কথা কিছু বলেনি। পাতা ভেবে পায় না কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে যেতে হবে। যাবি যা, বলে যাবি না? বলে গেলে এতগুলো লোকের কথা শুনতে হতো না। সাথে ফোনটা অফ করে রেখেছে। সকালে খালা শাশুড়ি, মামি শাশুড়ি সহ সবাই বেশ কথা শুনিয়েছে। ছেলেটা নিশ্চয় এমনি এমনি যায়নি, কিছু না কিছু হয়েছে, নইলে না বলে কখনোই কোথাও যায় না। শাশুড়ি আড়ালে ডেকে নিয়ে না বকলেও কড়া সুরে জিজ্ঞাসাবাদ সেরেছে। স্বামী নামক লোকটার নিরুদ্দেষ্ট হওয়ার পিছনে যেন পাতায় দায়ী। পাতা কাঠপুতুলের মতো এসব অবলোকন করেছে। এসব বিষয়ে সে বড়ই অনভিজ্ঞ। কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। সম্পর্কে তার ছোট যা রুবি তার হয়ে কিছু বলতে নিলে নিজ মায়ের চোখ রাঙানিতে চুপ করে যায়।
পাতা সেটাও খেয়াল করে। এত শত মানুষের ভিড়ে সম্পূর্ণ বাড়িতে পাতা যেন একলা অনুভব করে। মাথাটা কেমন ভো ভো করে অজানা পরিবেশে। আখি যুগল আবেগে টইটুম্বর হয়ে গড়িয়ে পড়বে, তখনই বাঁচিয়ে নেয় ছোট্ট ভোর। কোথা হতে দৌড়ে এসে পাতার কোমর জড়িয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমার আম্মুকে বকছো কেন তোমরা? আমি কিন্তু রেগে চাপা বলে দিলাম, খবরদার কেউ বকবে না। সবাই তার আকস্মিক কথায় যেন মুখ। ছোট্ট চাঞ্চল্যকর ছেলেটার গলায় গম্ভীর সুর। এ যেন সেই ছোট্ট জেদি রাগী করুণটি। ভোর পাতাকে টেনে নিয়ে যায়। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। যেখানে বিয়ের পরদিন নতুন পরিবেশে যতই জড়তা থাকুক, স্বামী নামক সঙ্গী সাহারা হয় স্ত্রীলোকের। একলা অনুভব না করে, সেজন্য কত কিছুই না করে। আর তার বেলায়, আচ্ছা লোকটা কোথায় গেছে? প্রাক্তন স্ত্রীর স্মরণে আর ভাবতে পারে না। আসমানি বেগমের ডাকে হুঁশ ফিরে তিনি পাতার বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।